হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন এডুকেশন। আজকে আমরা করব হিস্ট্রির উপরে প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন। চলো, আজকে হবে তোমাদের সেট নাম্বার 3। দেখো, প্রথম প্রশ্ন এসেছে সিভিল ডিফেন্স অগ্রগামী 2022-এ। প্রশ্নে বলা হচ্ছে সর্বপ্রথম কোন ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হন? উত্তর হবে অপশন সি, দাদাভাই নওরোজি। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো, সর্বপ্রথম কোন ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হন? প্রশ্ন এসেছে সিভিল ডিফেন্স অগ্রগামী 2022-এ। উত্তর হবে অপশন সি, দাদাভাই নওরোজি। এবার দাদাভাই নওরোজি নিয়ে একটু আলোচনা করি। দাদাভাই নওরোজিকে বলা হয় দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান। দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান। আর দাদাভাই নওরোজি কিন্তু প্রথম ড্রেনেজ অফ ওয়েলথ তত্ত্বটা দেন। বা সম্পদের বহির্গমন তত্ত্ব। আর উনি কিন্তু প্রথম ভারতের জিডিপি গণনা করেছিলেন, আনঅফিসিয়ালি যদিও। আচ্ছা, আর যেটা ওনার লেখা একটা বিখ্যাত বই যেটা নিয়ে বারবার প্রশ্ন আসে, সেটা হচ্ছে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া। আচ্ছা, আর যারা অপশনে আছে দেখো, একজনকে নিয়ে আলোচনা করা যায়, ডব্লিউ.সি. ব্যানার্জি। 1885-তে যখন আইএনসি প্রতিষ্ঠা হচ্ছে, উনি ছিলেন প্রথম অধিবেশনের সভাপতি। পরের প্রশ্নে যাচ্ছি। বলছে মহাত্মা গান্ধীকে সর্বপ্রথম কে জাতির জনক বলে অভিহিত করেছিলেন? প্রশ্ন এসেছে সিভিল ডিফেন্স অগ্রগামী 2022-এ। উত্তর হবে অপশন বি, সুভাষচন্দ্র বোস। আচ্ছা, সুভাষচন্দ্র বোস, এবার সুভাষচন্দ্র বোস নিয়ে একটু আলোচনা করি। সুভাষচন্দ্র বোস দুইবার আইএনসির প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1938-এ হরিপুরা, 1938-এ হরিপুরা, এবং 1939-এ ত্রিপুরী। এরপর 1939-এ যখন গান্ধীজির সাথে ওনার সংঘাত হয়, সেই সময় উনি কংগ্রেস ছেড়ে চলে যান এবং 1939-এ গঠন করেন ফরওয়ার্ড ব্লক। এছাড়াও যেটা আরো একটা সুভাষচন্দ্র বোস বললে যেটা হয়, সেটা হচ্ছে 1943-এ উনি সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ বা আজাদ হিন্দ সরকার গঠন করেন। আজাদ হিন্দ ফৌজ নয়, আজাদ হিন্দ সরকার। কেমন? আচ্ছা, আরেকটা হচ্ছে মহাত্মা গান্ধীকে কিন্তু আমরা মহাত্মাটাও কিন্তু একটা উপাধি, মহাত্মা বলেছিলেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। কেমন? মহাত্মা উপাধি দিয়েছিলেন আর এন ট্যাগর, আর জাতির জনক বলেছিলেন কিন্তু সুভাষচন্দ্র বোস। চলো পরের প্রশ্নে যাচ্ছি। 3 নম্বর প্রশ্ন দেখো, এসছে এসওআই ইন সিডিও প্রিলিমস 2019-এ কোন জায়গায় মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেন? উত্তর হবে অপশন বি, তমলুক। আচ্ছা, তমলুক আর ভারত ছাড়ো আন্দোলন বললেই কিন্তু আমাদের আরো একটা কথা মনে পড়ে, সেটার নাম হচ্ছে
তাম্রলিপ্ত জাতীয় সরকার আলোচনা করছি। তার আগে মাতঙ্গিনী হাজরাকে আরেকটা নামেও ডাকা হয়, সেটা হচ্ছে গান্ধী বুড়ি। আচ্ছা, এইবার আসি তমলুক। তমলুক ভারত ছাড়ো আন্দোলনের সময় কিন্তু তমলুকে তৈরি হয়েছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার। কে তৈরি করেছিল? না, সতীশ চন্দ্র সামন্ত। সতীশ চন্দ্র সামন্ত কত সাল পর্যন্ত হয়েছিল? 1942 থেকে 1944 পর্যন্ত তমলুকে কিন্তু যা তাম্রলিপ্ত জাতীয় সরকার কাজ করেছিল ইংরেজ সরকারের আধিপত্য সরিয়ে দিয়ে। এই তাম্রলিপ্ত জাতীয় সরকারের মুখপত্র ছিল বা একটা পত্রিকা বার করতো তারা, তার নাম ছিল বিপ্লবী। এবং একটা বাহিনী ছিল যারা কাজ করত, সেটার নাম হচ্ছে বিদ্যুৎ বাহিনী। কেমন? সেটার নাম ছিল বিদ্যুৎ বাহিনী। চলো পরের প্রশ্নতে যাই। 4 নম্বর প্রশ্ন, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার এসছে সিভিল ডিফেন্স অগ্রগামী 2022-এ। সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন, অপশন এ হবে গোপালকৃষ্ণ গোখলে। এবার গোপালকৃষ্ণ গোখলে কত সালে তৈরি করেন সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি? না, 1905 সালে। হ্যাঁ, 1905 সালে উনি তৈরি করছেন। গোপালকৃষ্ণ গোখলের একটা খুব বিখ্যাত উক্তি ছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। কেমন? এটা কিন্তু গোপালকৃষ্ণ গোখলের একটা বিখ্যাত উক্তি। এছাড়াও গোপালকৃষ্ণ গোখলেকে নিয়ে আরেকটা প্রশ্ন আসে। গোপালকৃষ্ণ গোখলে কিন্তু এম কে গান্ধী মানে মোহনচাঁদ করমচাঁদ গান্ধী, আমাদের মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন। রাজনৈতিক গুরু ছিলেন কিন্তু মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন কিন্তু গোপালকৃষ্ণ গোখলে, এবং উনি অবশ্যই নরমপন্থী নেতা ছিলেন। পরের প্রশ্নে যাচ্ছি। 5 নম্বর প্রশ্ন, লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার কার লেখা? বিখ্যাত বই। প্রশ্নটি এসে ডব্লিউবিপি সাব ইন্সপেক্টর প্রিলিমস 2019-এ। চলো, উত্তর হবে জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু তার 10 বছর বয়সী মেয়ে ইন্দিরা গান্ধীকে চিঠিগুলো লিখেছিলেন। সেই চিঠিগুলোর সংকলন হিসাবে এই বই হিসাবে প্রকাশ পায়। কেমন? আচ্ছা, এইখানে তাহলে বাকিদের নিয়েও একটু আলোচনা করি যারা অন্যান্য বইগুলো লিখেছেন। মহাত্মা গান্ধী লিখেছেন মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। বিখ্যাত কিছু বইয়ের কথা আলোচনা করি। স্যার বল্লভভাই প্যাটেলের লেখা একটা বিখ্যাত বইয়ের নাম হচ্ছে ভারত বিভাজন। আর এস রাধাকৃষ্ণন বা সর্বপল্লী রাধাকৃষ্ণনের লেখা একটা বিখ্যাত বই হচ্ছে সার্চ ফর ট্রুথ। কেমন? পরের প্রশ্নে যাচ্ছি। দেখো,
প্রশ্ন এসছে এসওআই ইন সিডিও প্রিলিমস 2019-এ 6 নম্বর প্রশ্ন বলছে ব্রিটিশ পার্লামেন্ট কোন তারিখে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাস করে? উত্তর হবে অপশন বি 18 জুলাই 1947। 18 জুলাই 1947 রাজা 6th জর্জ আইনটিতে শিলমোহর দেন এবং সেটা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট হিসেবে পাস হয়। সেই আইন বলেই 14ই আগস্ট পাকিস্তান ভারত থেকে আলাদা হয়ে যায় এবং পাকিস্তানের স্বাধীনতা দিবস হয় 14ই আগস্ট, আর 15ই আগস্ট আমরা ভারতের স্বাধীনতা দিবস পালন করে থাকি। পরের প্রশ্নে যাচ্ছি। দেখো বলছে কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? প্রশ্ন ভালো করে পড়বে। দেখো বলেছে ভারতীয় মহিলা প্রেসিডেন্ট, শুধু মহিলা প্রেসিডেন্ট কিন্তু বলেনি। সেই কারণে উত্তর হবে অপশন সি সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু 1925 সালে আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন। সরোজিনী নাইডুকে কিন্তু ভারতের নাইটেঙ্গেল বলা হয়। কেমন? আচ্ছা, এবার বাকি কারা কারা হয়েছিল যদি বলে কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট তাহলে কিন্তু হবে অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত হয়েছিলেন 1917 সালে। তারপরে 1925 সালে ঠিক 8 বছর পরে হয়েছেন সরোজিনী নাইডু। সে সরোজিনী নাইডুর আবার ঠিক 8 বছর পরে 1933 সালে হয়েছেন নেলি সেনগুপ্ত। কেমন? তাহলে দেখো মনে রাখার একটা সুবিধা, 1917-তে অ্যানি বেসান্ত প্রথম হচ্ছে, তারপরে ঠিক 8 বছর পরে হচ্ছে 1925-এ সরোজিনী নাইডু, তার ঠিক 8 বছর পরে 1933-এ হচ্ছে নেলি সেনগুপ্ত। এবার একটু বাকি লোকজনদের নিয়ে আলোচনা করা যাক। সুচেতা কৃপালিনী ছিলেন ভারতবর্ষের প্রথম মহিলা সিএম। কেমন? উত্তরপ্রদেশের সিএম ছিলেন। কোথাকার সিএম হয়েছিলেন না? ইউপি। আচ্ছা, আর বিজয়লক্ষ্মী পণ্ডিত, বিজয়লক্ষ্মী পণ্ডিত কিন্তু ছিলেন ইউএন এর সাধারণ পরিষদের প্রথম মহিলা সভাপতি। বিজয়লক্ষ্মী পণ্ডিত কি হয়েছিলেন? ইউএন কেমন? চলো পরের প্রশ্ন দেখে নিই। কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন? এটাও ভীষণ একটা কমন প্রশ্ন, বহুবার প্রশ্নে এসছে। প্রশ্নটি এসছে ডব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস 2019-এ। উত্তর হবে অপশন ডি বরদৌলি সত্যাগ্রহ আন্দোলন। কেমন? বরদৌলি সত্যাগ্রহ আন্দোলন কোথায় হয়েছিল না? 1928-এ হয়েছিল গুজরাটে। আচ্ছা, এবার যদি বাকিগুলো নিয়ে আলোচনা করা হয়, দেখো স্বদেশী আন্দোলন হয়েছিল 1905, ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942, আইন অমান্য আন্দোলন হয়েছিল 1930। পরের প্রশ্নে যাচ্ছি। কাইজার ই হিন্দ কাকে বলা হতো? প্রশ্ন এসছে ডব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস 2019-এ। উত্তর হবে অপশন এ মহাত্মা গান্ধী। কাইজার ই হিন্দ, প্রথমত কাইজার ই হিন্দ মানে ভারতের সম্রাট। ইংরেজরা দিয়েছিল এই উপাধিটি মহাত্মা গান্ধীকে। কেন দিয়েছিল না? প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি সেবামূলক কাজ যা করেছিলেন তার সম্মান জানানোর জন্য তাকে কাইজার ই হিন্দ উপাধি দেওয়া হয়। কিন্তু 1920-তে মহাত্মা গান্ধী কিন্তু জালিয়ানওয়ালাবাগ কাণ্ডের
হত্যাকাণ্ডের জন্য বা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে এই উপাধি কিন্তু ত্যাগ করেন। পরের প্রশ্নে যাচ্ছি, সতীদাহ প্রথা কে রদ করেন? 10 নম্বর প্রশ্ন দেখো, প্রশ্ন এসছে ডব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস 2019-এ সতীদাহ প্রথা কে করেন? উত্তর হবে অপশন এ, লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু এটি রদ করেছিলেন। কার সহায়তায়? না আমরা সকলেই জানি সতীদাহ প্রথা রদ করার জন্য রাজা রামমোহন রায়ের অবদান কিন্তু অনস্বীকার্য। এরপরে লর্ড উইলিয়াম বেন্টিং এর সাথে আরেকটা প্রশ্নও আসে, উনি কিন্তু ছিলেন ফার্স্ট গভর্নর জেনারেল, ভারতের প্রথম গভর্নর জেনারেল। কেমন? আচ্ছা, আর যেটা হচ্ছে লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং কিন্তু ছিলেন প্রথম ভাইসরয়। এই প্রশ্নগুলো আসে। পরের প্রশ্ন দেখে নি, চলো। এই প্রশ্নটিও এসেছে ডব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস 2019-এ। প্রশ্নতে বলা আছে 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিল? দেখো, ক্যাবিনেট মিশনের সদস্য কিন্তু জানতে চায়নি, জানতে চেয়েছে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিল। উত্তর হবে অপশন এ, লর্ড পেথিক লরেন্স বা স্যার পেথিক লরেন্স। আরো দুজন ছিল, তারা দুজন এই অপশনেই আছে, এভি আলেকজান্ডার এবং স্ট্যাফোর্ড ক্রিপসও কিন্তু সদস্য ছিল, কিন্তু প্রধান পদাধিকারী ছিল কিন্তু স্যার পেথিক লরেন্স। এখন হচ্ছে এটা পাঠিয়েছিল কে? 1946 সালে ক্যাবিনেট মিশনকে কিন্তু পাঠিয়েছিল তদানীন্তন ইংল্যান্ডের বা ব্রিটিশ পিএম, তখনকার ব্রিটিশ পিএম ক্লিমেন্ট এটলি। কেমন? চলো দেখে নি পরের প্রশ্ন। পরের প্রশ্ন এসছে ডব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস 2018, বলছে ইন্ডিয়ান রিপাবলিক। 12 নম্বর প্রশ্ন দেখো, এসছে ডব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস 2018-তে। প্রশ্নে আছে ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে ইন্ডিয়ান রিপাবলিক আর্মি প্রতিষ্ঠা করেছিলেন অপশন ডি, সূর্য সেন, 1930 সালে। সূর্য সেন বললেই আমাদের যে কথাটা প্রথম মাথায় আসে সেটা হচ্ছে মাস্টারদা। সূর্য সেনের অন্য নাম ছিল কি? নাম মাস্টারদা। আরেকটা কি মাথায় আসে? না চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। কেমন? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন আর হচ্ছে 1930 সালে হয়েছিল। আচ্ছা, এইবার এই যে ইন্ডিয়ান রিপাবলিক আর্মি এর যে মেম্বাররা ছিল তাদের মধ্যে দুজন বিপ্লবীর মানে মহিলা বিপ্লবীর কথা উল্লেখ করা হয়। তাদের একজন হচ্ছে কল্পনা দত্ত, আরেকজনের নাম হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদার। আচ্ছা, আরো যারা ছিল ফাউন্ডার মেম্বার তাদের মধ্যে ছিল গণেশ ঘোষ, লোকনাথ বল। এরাও কিন্তু এই ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির মেম্বার ছিল এবং এরাও চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সময় কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভলি অংশগ্রহণ করেছিল। আচ্ছা, এইবার হচ্ছে আরেকটা, চিত্তরঞ্জন দাসের কথা আমরা জানি। চিত্তরঞ্জন দাস কি নামে পরিচিত? না দেশবন্ধু। এবং চিত্তরঞ্জন দাস বললেই আমাদের যেটা প্রথম মনে হয় সেটা হচ্ছে স্বরাজ্য দল। স্বরাজ্য দল কে স্বরাজ্য দল কত সালে হয়? না 1923।
আচ্ছা, চিত্তরঞ্জন দাসের সাথে আর কে ছিল? মতিলাল নেহেরু। এই দুজন মিলে কিন্তু স্বরাজ্য দলটা প্রতিষ্ঠা করেছিল। পরের প্রশ্নে যাচ্ছি, দেখো 13 নম্বর প্রশ্ন। কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশত্যাগ করেছিল? প্রশ্ন হচ্ছে ডব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস 2018-তে। 13 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি, 1941 সালে। 1941 সালে কিন্তু উনি দেশ ত্যাগ করেছিল। কালকা মেল ট্রেন ধরে উনি পালিয়ে গেছিলেন ছদ্মবেশে। সেই কারণে কালকা মেলটার নাম কিন্তু এখন পরিবর্তন করে দেওয়া হয়েছে নেতাজি এক্সপ্রেস। এটা মনে রাখবে, অ্যাডিশনাল ইনফরমেশন। আর নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা বললে পরে হয়, ওনার জন্মদিন হচ্ছে 23শে জানুয়ারি। এই দিনটাতে কি দিবস পালন করা হয় না? পরাক্রম দিবস। নেতাজি সুভাষচন্দ্র বোসের পরাক্রম শৌর্য মনে রাখার জন্য ভারত সরকার প্রতি বছর 23শে জানুয়ারির দিন পরাক্রম দিবস পালন করে থাকে। পরের প্রশ্নতে যাচ্ছি, 14 নম্বর প্রশ্ন দেখো, এসছে ডব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস 2019-এ। প্রশ্নতে বলা হচ্ছে কে 1906 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করে? 1906 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করে কিন্তু পুলিন বিহারী দাস 1906 সালে। এখানে আরেকজনের নামও মনে আসে, সেটা হচ্ছে বারীন্দ্র কুমার ঘোষ। বারীন্দ্র কুমার ঘোষ বলতেই কিন্তু আমাদের মনে থাকে কি না, যুগান্তর পত্রিকা। পরের প্রশ্নে যাচ্ছি, 15 নম্বর প্রশ্ন এসছে ডব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস 2019-এ। 15 নম্বর প্রশ্নে বলেছে আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে ছিল? আত্মীয় সভার প্রতিষ্ঠাতা ছিল কিন্তু অপশন ডি, রাজা রামমোহন রায়। কত সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করছে না? 1815 সালে উনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করছেন। 1815 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করার পরে 1828 সালে উনি তৈরি করছেন কি? ব্রাহ্ম সমাজ। পরের প্রশ্নে যাচ্ছি, 16 নম্বর প্রশ্ন ডব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস। প্রশ্নতে বলা হয়েছে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে? ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং ভীষণ কমন একটা প্রশ্ন। প্রশ্নের উত্তর হবে অপশন এ, মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্ত তো ইংরেজিতে অনুবাদ করেছিলেন। এখন আরো একটা প্রশ্ন আসে যে ইংরেজিতে অনুবাদটা প্রকাশ করেছিলেন কে? প্রকাশ কিন্তু করেছিলেন রেভারেন্ড জেমস লং। ইংরেজি ভার্সন যেটা, সেটা প্রকাশ করেছিলেন রেভারেন্ড জেমস লং। বা লং সাহেব, তখনকার দিনে উনি লং সাহেব নামে পরিচিত ছিল। উনি কিন্তু এটা প্রকাশ করেন। আচ্ছা, নীল দর্পণ বললেই আমাদের নীল বিদ্রোহের কথা মনে হয়। নীল বিদ্রোহ কত সালে হয়েছিল না? 1859 সালে। কোথায়? নদিয়ার চৌগাছা। দুই কৃষক ভাই দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাসের নেতৃত্বে নীল বিদ্রোহ শুরু হয়। পরের প্রশ্নে যাই, জালিয়ানওয়ালাবাগে গুলি চালানোর আদেশ কে দিয়েছিলেন? প্রশ্নটি কিন্তু ভীষণ কনফিউজিং প্রশ্ন। এই প্রশ্নটি আসে, প্রশ্নটি এসে ডব্লিউবিপি লেডি কনস্টেবল প্রিলিমস। কনফিউশন নয়, আজকে দূর করে দিচ্ছি কনফিউশন। উত্তর হবে কিন্তু জেনারেল ডায়ার।
জেনারেল ডায়ার বললেই আমাদের মাথায় কিন্তু জেনারেল ও ডায়ারের আরো একজনের নাম আসে, দুজন কিন্তু আলাদা ব্যক্তি, মনে রাখতে হবে। হ্যাঁ, জেনারেল ও ডায়ার সেই সময় পাঞ্জাবের গভর্নর ছিলেন। কেমন? ফ্রান্সিস ও ডায়ার। তদানীন্তন সময় পাঞ্জাবের গভর্নর ছিলেন। কেমন? আর সেই সময় জেনারেল ডায়ার ছিলেন, জেনারেল ডায়ারের পুরো নাম হচ্ছে রেগিনাল্ড এডওয়ার্ড ডায়ার। সেই সময় ছিলেন পুলিশ প্রধান। জালিয়ানওয়ালাবাগে গুলি চালানোর প্রস্তাব দিয়েছিলেন জেনারেল ডায়ার এবং উনি গুলি চালাতে বলেন এবং পরে সেই প্রস্তাবটাতে শিলমোহর দেন কিন্তু ফ্রান্সিস ও ডায়ার, যিনি পাঞ্জাবের গভর্নর। এই যে উনি শিলমোহরটা দিয়েছিলেন, এই কারণেই কিন্তু উধম সিং 1940 সালে এই লোকটিকে উধম সিং 1940 সালে লন্ডনে গুলি করে ফ্রান্সিস ও ডায়ারকে হত্যা করে। কেমন? মনে রাখতে হবে দুজন আলাদা। সেই সময় পাঞ্জাবের গভর্নর ছিলেন ফ্রান্সিস ও ডায়ার এবং সেই সময়কার পুলিশ জেনারেল ছিলেন রেগিনাল্ড এডওয়ার্ড ডায়ার বা জেনারেল ডায়ার, যিনি গুলি চালানোর আদেশ দিয়েছিলেন এবং ফ্রান্সিস ও ডায়ার মানে যিনি গভর্নর ছিলেন তিনি কিন্তু তাকে সমর্থন করেছিলেন। এই সমর্থনের জন্যই উধম সিং 1940 সালে লন্ডনে গিয়ে ওনাকে গুলি করে হত্যা করে। পরের প্রশ্নে যাচ্ছি। 18 নম্বর প্রশ্ন দেখো, বিধবা বিবাহ আইন বা উইডো রিম্যারেজ অ্যাক্ট কবে প্রবর্তিত হয়েছিল? কমন প্রশ্ন, ডব্লিউবিপি লেডি কনস্টেবল প্রিলিমস 2018-তে এসছে। এই প্রশ্নের উত্তর হবে অপশন এ 1856। 1856 সালের এই আইনটাকে পঞ্চদশ আইন বলা হয়, এই নামেও পরিচিত। কেমন? উইডো রিম্যারেজ অ্যাক্ট, এটা কিন্তু এই নামেও পরিচিত। এই সময় গভর্নর কে ছিলেন? না, ছিলেন লর্ড ডালহৌসি। পাশ করেছিলেন লর্ড ডালহৌসি। আর বিধবা বিবাহ বললেই যার কথা আমাদের মনে আসে তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু 1856 সালে আইনের মাধ্যমে বিধবা বিবাহ আইন আবার প্রবর্তিত হয়। পরের প্রশ্নে যাচ্ছি। আজাদ হিন্দ ফৌজ কত সালে গঠন করা হয়? 19 নম্বর প্রশ্ন, ডব্লিউবিপি লেডি কনস্টেবল প্রিলিমসে এসছে এই প্রশ্ন। প্রশ্নের উত্তর হবে অপশন এ 1942। 1942 সালে কিন্তু জাপানে, 1942 সালে কোথায়? না, জাপানে রাসবিহারী বোস আজাদ হিন্দ ফৌজ গঠন করছেন। এবার বলি, রাসবিহারী বোস আজাদ হিন্দ ফৌজ গঠন করছেন কি থেকে? না, আইএনএ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যেটা তৈরি করেছিলেন মোহন সিং, মানে সমস্ত সৈনিকদের একত্রিত করেছিলেন এবং এরকম একটা চিন্তা ভাবনা প্রথম মস্তিষ্ক প্রসূত হয় মোহন সিং এর। সেই আইএনএ গঠন করেন মোহন সিং, তারপরে সেখানে গিয়ে পৌঁছন রাসবিহারী বোস এবং এনারা দুজনা একসাথে হয়েই জাপানে 1942 সালে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। এরপরে যখন সুভাষচন্দ্র বোস পৌঁছন সিঙ্গাপুরে 1943 সালের 21শে অক্টোবর, 1943 সালের 1 অক্টোবর সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার গঠন হয় সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে। গোলালে কিন্তু হবে না, একসাথে অনেকগুলো ইনফরমেশন মাথায় রাখতে হবে। কোথায় তৈরি হয়? 1943 সালে সিঙ্গাপুরে। কি তৈরি হয়? আজাদ হিন্দ সরকার।
কার নেতৃত্বে? না নেতাজি সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে। পরের প্রশ্নে যাচ্ছি, কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন? ডব্লিউবিপি লেডি কনস্টেবল প্রিলিমস 2018-তে এসছে প্রশ্নটি। উত্তর হবে অপশন বি, চৌরি চৌরার ঘটনা। আমরা সকলেই জানি 5ই ফেব্রুয়ারি 1922। উত্তরপ্রদেশের চৌরি চৌরা। আইন অমান্য আন্দোলন তখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সেই সময় মানুষ, উন্মত্ত জনতা, একদল উন্মত্ত জনতা গিয়ে থানায়, উত্তরপ্রদেশের চৌরি চৌরার এক থানায় আগুন দিয়ে দেয়, যে কারণে অনেকগুলো মানুষের প্রাণহানি ঘটে। গান্ধীজি পুরো আন্দোলনটিকে অহিংস রাখতে চেয়েছিলেন, যেহেতু এই আগুন দেওয়া বা পুড়ে যাওয়াটা হিংসার প্রতীক বা হিংসা হয়ে গেছিল, সেই কারণে চৌরি চৌরা ঘটনার পরে কিন্তু উনি আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন। আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধ কত সাল থেকে কত সাল অবধি হয়েছিল? 1914 থেকে 1918। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 39 থেকে 45। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919, 13 এপ্রিল। পরের প্রশ্নে যাচ্ছি, দেখো 21 নম্বর প্রশ্ন, এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটি কার লেখা? বিখ্যাত বই। প্রশ্ন এসছে ডব্লিউবিপি লেডি কনস্টেবল প্রিলিমস 2018-তে। প্রশ্নটির এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটি লেখা ব্রিটিশ লেখক E.M. ফস্টারের। পরের প্রশ্নে যাচ্ছি, 22 নম্বর প্রশ্ন, লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন? লবণ সত্যাগ্রহ আন্দোলন বললেই কিন্তু আমাদের মনে পড়ে যায় আইন অমান্য আন্দোলনের কথা। আইন অমান্য আন্দোলনের প্রতীকী হচ্ছে লবণ সত্যাগ্রহ আন্দোলন। এই আন্দোলনে কিন্তু গান্ধীজির সঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন অপশন ডি, সরোজিনী নাইডু। এইবার হচ্ছে লবণ সত্যাগ্রহ আন্দোলন, আইন অমান্য আন্দোলন কত সালে হয়েছিল? 1930 সালের 12ই মার্চ থেকে 6ই এপ্রিল। এপ্রিল সকালে গান্ধীজি লবণ তৈরি করে, ডান্ডিতে লবণ তৈরি করে কিন্তু আইন অমান্য আন্দোলনের সূচনা করেন। ওনার সাথে এই পুরো 12ই মার্চ থেকে 6ই এপ্রিল পর্যন্ত উনি প্রথমে শুরু করেছিলেন সবরমতী আশ্রম থেকে মাত্র 78 জনকে নিয়ে। পরে গিয়ে সেই সংখ্যাটা প্রচুর হয়ে যায়, দলে দলে লোক ওনার সাথে যোগদান করেন। হ্যাঁ, 12ই মার্চ সবরমতী আশ্রম থেকে শুরু হয়ে ডান্ডি পর্যন্ত চলেছিল। পরের প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? কেপি পুলিশ কনস্টেবল প্রিলিমস 2017 এর প্রশ্ন। উত্তর হবে অপশন ডি, রাজা রামমোহন রায়। আচ্ছা, কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? প্রতিষ্ঠা হয়েছিল 1817। রাজা রামমোহন রায়কে কিন্তু হেল্প করেছিলেন ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফ। কেমন? রাজা রামমোহন রায়কে হেল্প করেছিলেন এই। আচ্ছা, এইবার উত্তরে থাকা দেখো যেগুলো রয়েছে, ডিরোজিও বললেই কিন্তু আমাদের মনে পড়ে একটা দলের নাম, তার নাম হচ্ছে ইয়ং বেঙ্গল। কেমন? ডিরোজিও বললেই আমাদের ইয়ং বেঙ্গল দলটির নাম মনে পড়ে। সেই সময়কার সমাজ সংস্কারক হিসাবে ইয়ং বেঙ্গল তখনকার দিনের কুসংস্কার গুলো ভাঙার জন্য কিন্তু তৎপর হয়ে গেছিল ডিরোজিওর পুরো নাম হচ্ছে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। আচ্ছা, আরেকজনকে নিয়ে আলোচনা করতে হয়, কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেনের একটা উপাধি ছিল, তার নাম ছিল
ব্রহ্মানন্দ। উনি কিন্তু ব্রহ্মানন্দ নামেও পরিচিত ছিলেন। 1866 সালে ব্রাহ্ম সমাজ প্রথমে ভেঙে যায়, তারপরে আবার 1866 সালে উনি তৈরি করেন ভারতীয় ব্রাহ্ম সমাজ। কেমন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে যত বলবো তত কম বলা হবে। পরের প্রশ্নে যাচ্ছি। 24 নম্বর প্রশ্ন বলছে কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয় কত সালে? কেপি পুলিশ কনস্টেবল প্রিলিমস 2017 প্রশ্ন, উত্তর হবে 1984। 1984 সালে প্রথম কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয়। 25 নম্বর প্রশ্ন দেখো, কেপি পুলিশ কনস্টেবল প্রিলিমস 2017-তে এসছে, কোন মহাপুরুষের জন্মদিনে ন্যাশনাল ইউথ ডে বা যুব দিবস উদযাপিত হয়? উত্তর হবে স্বামী বিবেকানন্দ। কবে? ওনার জন্মদিন 12ই জানুয়ারি। আচ্ছা, স্বামী বিবেকানন্দ বললেই আমাদের প্রথমেই মনে পড়ে শিকাগো ধর্ম সম্মেলন এবং শিকাগো বক্তৃতা। শিকাগোতে বক্তৃতা উনি দিয়েছিলেন 1893 সালে। যে বক্তৃতার মাধ্যমে পাশ্চাত্যের দেশগুলোতে উনি হিন্দু ধর্মকে ছড়িয়ে দিয়েছিলেন। কেমন? আচ্ছা, এইবার স্বামী বিবেকানন্দর ভালো নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। আর ডাক নাম ছিল বিলে। কেমন? স্বামী বিবেকানন্দ বললে আরো যে জিনিসগুলোর কথা মনে হয় তা হলো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং রামকৃষ্ণ মঠ। 1897 সালে স্বামী বিবেকানন্দ তৈরি করছেন রামকৃষ্ণ মঠ। এবং মিশন দুটো একই সাথে 1897। এছাড়াও স্বামী বিবেকানন্দ দুটো পত্রিকা প্রকাশ করতেন, একটার নাম হচ্ছে প্রবুদ্ধ ভারত আরেকটির নাম হচ্ছে উদ্বোধন। ওনার লেখা কিছু বিখ্যাত বইয়ের নাম হচ্ছে প্রাচ্য পাশ্চাত্য বর্তমান ভারত পরিব্রাজক। প্রভৃতি। পরের প্রশ্নে যাই। আজকের মতো এইটুকুই, দেখা হবে তাহলে আবার পরের ক্লাসে।